নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ মডেল পেপার 1-এ আজকে আমরা 51 থেকে 60 পর্যন্ত প্রশ্নের উত্তর দেখব। আপকামিং যে সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন আছে তার জন্যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 51, ফর টেস্টিং কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট দ্য সাইজ অফ কিউব ইউজড। এখানে বলছে সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টিংয়ের জন্যে আমরা যে কিউব ইউজ করি তার সাইজ কত হয়। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 50 mm, অপশান বি 70.6 mm, অপশান সি 100 mm, অপশান ডি 150 mm। অ্যাজ পার IS 4031/1988 পার্ট 6 এর ক্লজ 5.3 অনুযায়ী দ্য মোল্ড সাইজ শ্যাল বি 70.6 মিলিমিটার। তাহলে মোল্ডের সাইজ কত হওয়া উচিত অ্যাজ পার ইন্ডিয়ান স্পেসিফিকেশন? এটা হওয়া উচিত 70.6 মিলিমিটার। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি 70.6 মিলিমিটার। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 52, এ সয়েল হ্যাজ এ বাল্ক ডেন্সিটি অফ 22 kilonewton per cubic meter and water content 10%. The dry density of the soil is। এখানে বলছে একটা সয়েল স্যাম্পল আছে, তার বাল্ক ডেন্সিটি কত? গামার মান বলে দিয়েছে 22 কিলোনিউটন পার কিউবিক মিটার, ওয়াটার কন্টেন্ট বলে দিয়েছে 10%। তাহলে আমাদের এখানে বার করতে বলেছে কি গামা ডি। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 18.6 কিলোনিউটন পার মিটার কিউব, অপশান বি 20 কিলোনিউটন পার মিটার কিউব, অপশান সি 22 কিলোনিউটন পার মিটার কিউব, অপশান ডি 23.2 কিলোনিউটন পার মিটার কিউব। রিলেশন বিটুইন গামা ডি অ্যান্ড গামা মানে হচ্ছে ড্রাই ডেন্সিটি অ্যান্ড বাল্ক ডেন্সিটি। ড্রাই ডেন্সিটি অ্যান্ড বাল্ক ডেন্সিটি রিলেশন কী হয়? গামা ডি ইজ ইকাল টু গামা বাই 1 প্লাস ডাব্লিউ, মানে ড্রাই ডেন্সিটি ইজ ইকাল টু বাল্ক ডেন্সিটি ডিভাইড বাই 1 প্লাস ওয়াটার কন্টেন্ট। এখানে গামার মান দেওয়া আছে 22 কিলোনিউটন পার কিউবিক মিটার, ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে 0.1। বার করতে হবে আমাদের গামা ডি। তাহলে গামা ডি ইজ ইকাল টু কী হবে? 22 ডিভাইড বাই 1 প্লাস 0.1। তাহলে গামা ডি এর মান কত হবে? 20 কিলোনিউটন পার কিউবিক মিটার। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি 20 কিলোনিউটন পার মিটার কিউব। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 53, দ্য ইউনিট অফ কোফিসিয়েন্ট অফ কনসলিডেশন ইজ। এখানে বলছে যে কোফিসিয়েন্ট অফ কনসলিডেশনের ইউনিট কি হয়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, অপশান বি সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, অপশান সি গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, অপশান ডি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। কোফিসিয়েন্ট অফ কনসলিডেশনকে আমরা কি দিয়ে ডিনোট করি? সিভি। সিভি ইজ ইকুয়াল টু কি? কে ডিভাইড বাই এমভি ইন্টু গামা ডাব্লিউ, যেখানে কে কি? কে হচ্ছে কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, এমভি হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, গামা ডাব্লিউ কি? গামা ডাব্লিউ হলো ইউনিট ওয়েট অফ ওয়াটার। কোফিসিয়েন্ট অফ কনসলিডেশনের ইউনিট কি হয়? সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে এটাই জিজ্ঞেস করেছে যে কোফিসিয়েন্ট অফ কনসলিডেশনের ইউনিট কি হয়, তাহলে এটা হবে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এবার আমরা দেখে নিই এমভি। এমভি কি? এমভি হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। এর মান কি হয়? এভি ডিভাইড বাই 1 প্লাস ই। এখানে এভি কি? এভি ইজ ইকাল টু কোফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। ই কি? ইনিশিয়াল ভয়েড রেশিও অ্যাট 0 ডিগ্রি অফ কনসলিডেশন। যখন ডিগ্রি অফ কনসলিডেশনের মান হয় 0, সেই সময় যে ইনিশিয়াল ভয়েড রেশিও সেটাই হলো ই। তাহলে আমরা সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো অপশন বি সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 54, কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার অ্যাট রেস্ট ইজ গিভেন বাই। এখানে বলছে যে কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার অ্যাট রেস্টের ফর্মুলা নিচের কোনটি? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ মিউ ডিভাইড বাই 1 মাইনাস মিউ স্কোয়ার, অপশান বি মিউ ডিভাইড বাই 1 মাইনাস মিউ,
অপশন সি 1 মাইনাস মিউ ডিভাইড বাই মিউ, অপশন ডি 1 মাইনাস মিউ স্কোয়ার ডিভাইড বাই মিউ স্কোয়ার। ল্যাটারাল আর্থ প্রেশারকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো আর্থ প্রেশার অ্যাট রেস্ট, সেকেন্ড হলো অ্যাক্টিভ আর্থ প্রেশার, থার্ড হলো প্যাসিভ আর্থ প্রেশার। আর্থ প্রেশার অ্যাট রেস্ট মানে there is no lateral movement of wall is called earth pressure at rest. active earth pressure হলো যখন wall is going outward, মানে সয়েলের দিকে না গিয়ে আউটওয়ার্ডে যখন চলে যায় সেটাকে বলা হয় অ্যাক্টিভ আর্থ প্রেশার। আর প্যাসিভ আর্থ প্রেশার কি? প্যাসিভ আর্থ প্রেশার হলো দ্য ওয়াল ইজ গোয়িং টুয়ার্ডস দ্য সয়েলের দিকে যেতে থাকে, এটা হলো প্যাসিভ আর্থ প্রেশার। অ্যাক্টিভ আর্থ প্রেশারকে K0 দিয়ে ডিনোট করা হয়। K0 is equal to mu divided by 1 minus mu, where mu is Poisson's ratio. তাহলে এখানে সঠিক উত্তর অপশন বি, মিউ ডিভাইড বাই 1 মাইনাস মিউ। এটা হলো কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার অ্যাট রেস্ট এর ফর্মুলা। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 55, which of the following methods is best suited for determination of permeability of coarse grain soil? এখানে বলছে যে কোর্স গ্রেন সয়েলের ক্ষেত্রে আমরা যে পারমিয়াবিলিটি ডিটারমাইন করি বা নির্ণয় করি তার জন্য নিচের কোন মেথডটি বেস্ট? প্রথমে অপশন দেখে নিই। অপশন এ কনস্ট্যান্ট হেড মেথড, অপশন বি ফলিং হেড মেথড, অপশন সি both of the above, অপশন ডি none of this. কনস্ট্যান্ট হেড মেথড অ্যান্ড ফলিং হেড মেথড এই দুটোই পারমিয়াবিলিটি নির্ণয় করার মেথড। তো কনস্ট্যান্ট হেড মেথড হচ্ছে কোর্স গ্রেন সয়েলের জন্য, কোর্স গ্রেন, আর ফলিং হেড মেথড হলো ফাইন গ্রেন সয়েলের জন্য, ফাইন গ্রেন। কনস্ট্যান্ট হেড মেথডে কি হেড কনস্ট্যান্ট থাকে, ফলিং হেড মেথডের ক্ষেত্রে কি হেড ধীরে ধীরে কমতে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন এ কনস্ট্যান্ট হেড মেথড। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 56, দ্য পার্সেন্টেজ কম্পেনসেটিং ইন গ্রেডিয়েন্ট ফর রুলিং গ্রেডিয়েন্ট অফ 4% অ্যান্ড হরিজন্টাল কার্ভ অফ রেডিয়াস 760 মিটার ইজ। এখানে বলছে যে একটা রুলিং গ্রেডিয়েন্ট 4% রুলিং গ্রেডিয়েন্ট এবং হরিজন্টাল কার্ভ 760 মিটারের জন্য কোনো একটা গ্রেডিয়েন্টের পার্সেন্টেজ কম্পেনসেটিং বা গ্রেড কম্পেনসেশন কত হওয়া উচিত? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 0.1%, অপশান বি 1%, অপশান সি 10%, অপশান ডি নো কম্পেনসেটিং। অ্যাজ পার আইআরসি অনুযায়ী grade compensation is provided only when the gradient is steeper than 4% and horizontal curve of radius is less than 305 মিটার। তাহলে আমরা গ্রেড কম্পেনসেশন কোথায় প্রোভাইড করব? যখন গ্রেডিয়েন্ট 4% থেকে স্টিপার হবে এবং হরাইজন্টাল কার্ভ অফ রেডিয়াস 305 মিটারের কম হবে। তাহলে এখানে কত বলেছে? এখানে গ্রেডিয়েন্ট বলেছে 4% আর হরাইজন্টাল কার্ভ অফ রেডিয়াস 760 মিটার। তাহলে 760 ইজ গ্রেটার দেন 305। তাহলে এক্ষেত্রে কোনো কম্পেনসেশনের দরকার নেই। আর রুলিং গ্রেডিয়েন্ট বলেছে 4%, অ্যাজ পার আইআরসি 4%-এর থেকে স্টিপার হতে হবে, তাহলে এক্ষেত্রেও কোনো পার্সেন্টেজ কম্পেনসেটিং ইনগ্রেডিয়েন্টের দরকার নেই। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি নো কম্পেনসেটিং।
পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 57. As per IRC recommendations, the average level of illumination on important roads carrying fast traffic is. এখানে বলছে আইআরসি রেকমেন্ডেশন অনুযায়ী ইলুমিনেশনের এভারেজ লেভেল কত হয়, কোথায়? ইম্পর্টেন্ট রোড, যেখানে ফাস্ট ট্রাফিক ক্যারি করে। প্রথম অপশান দেখে নিই। অপশান এ 10 লাক্স, অপশান বি 20 লাক্স, অপশান সি 30 লাক্স, অপশান ডি 40 লাক্স। আইআরসি রেকমেন্ডেশন অনুযায়ী ফাস্ট ট্রাফিকের ক্ষেত্রে এভারেজ লেভেল অফ ইলুমিনেশন হয় 30 লাক্স। তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি 30 লাক্স। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 58. এ মেটালিক টেপ ইজ মেড অফ। এখানে কি বলছে? একটা মেটালিক টেপ নিচের কোনটার দ্বারা তৈরি হয়? তো প্রথম অপশান দেখে নিই। অপশান এ স্টিল, অপশান বি ইনভার, অপশান সি লিনেন, অপশান ডি ক্লোথ অ্যান্ড ওয়্যার। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ক্লোথ অ্যান্ড ওয়্যার। একটা মেটালিক টেপ ক্লোথ অ্যান্ড ওয়্যার দিয়ে তৈরি করা হয়। তাহলে এখানে অপশান ডি ইজ কারেক্ট, ক্লোথ অ্যান্ড ওয়্যার। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 59. দ্য মেইন প্রিন্সিপাল অফ ফিল্ড সার্ভেইং ইজ টু ওয়ার্ক ফ্রম। এখানে বলছে যে ফিল্ড সার্ভেইংয়ের মেইন প্রিন্সিপাল কী? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ হায়ার লেভেল টু লোয়ার লেভেল, অপশান বি লোয়ার লেভেল টু হায়ার লেভেল, অপশান সি পার্ট টু হোল, অপশান ডি হোল টু পার্ট। মানে আমরা যখন ফিল্ড সার্ভেইং করব তখন ওয়ার্ক ফ্রম হায়ার লেভেল টু লোয়ার লেভেল, মানে হাই লেভেল থেকে লোয়ার লেভেল ওয়ার্ক করব, নাকি লোয়ার লেভেল টু হায়ার লেভেল, লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল ওয়ার্ক করব, নাকি ওয়ার্ক পার্ট টু হোল, মানে প্রথমে পার্ট ওয়ার্ক তারপরে সেই পার্টগুলোকে নিয়ে একসাথে টোটাল ওয়ার্কটা করব, নাকি ওয়ার্ক হোল টু পার্ট, টোটাল ওয়ার্কটাকে একসাথে করব। ধরা যাক এটা একটা এরিয়া আছে, এটার আমরা সার্ভে করব। তো আমরা সার্ভের যে মেন প্রিন্সিপাল সেই অনুযায়ী আমরা কি করি, প্রথমে এর হাইয়েস্ট পয়েন্টে কিছু কন্ট্রোল পয়েন্ট নিই, তারপরে এই পয়েন্টের রেফারেন্সে আবার কিছু পয়েন্ট নিই, তারপরে আবার তার রেফারেন্সে আবার কিছু পয়েন্ট নিই। এইভাবে আমরা সার্ভে করি। এই যে প্রসেস, এটাকে বলা হয় ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট। এর ফলে কি হয়? এর ফলে অ্যাকুমুলেশন অফ এররকে এর দ্বারা মিনিমাইজ করা যায়। যদি আমরা ওয়ার্ক ফ্রম পার্ট টু হোল করতাম তাহলে কি হতো? তার আগে একটা জিনিস জেনে রাখা দরকার, এরর ইজ প্রপোর্শনাল টু লেন্থ। এটা মাথায় রাখতে হবে, এরর ইজ প্রপোর্শনাল টু লেন্থ। এবার যদি আমরা ওয়ার্ক ফ্রম পার্ট টু হোল করতাম তাহলে কি হতো? তাহলে আমরা এখান থেকে ওয়ার্ক চালু করতাম আর তারপরে এভাবে করতাম, তারপরে এখানে গিয়ে আমরা হাইস্ট পয়েন্টে গিয়ে শেষ করতাম সার্ভে। তার ফলে কি হতো, যদি এই জায়গায় যদি এই পোর্শনে কোনো একটা এরর আসতো তাহলে সেই পোর্শনের এরর যা হতো, ধরে নিন এই পোর্শনের এরর যদি এ হয় তাহলে আউটার পোর্শনের বা হাইয়েস্ট পয়েন্টের যে এরর আসবে ইট ইজ গ্রেটার দ্যান এ। এটা সবসময় এর থেকে বড় হবে। তাহলে এররের মান, যদি আমরা পার্ট টু হোল ওয়ার্ক করি তাহলে এররের মান অনেক বেড়ে যায়। সেই কারণে ফিল্ড সার্ভেইংয়ে হোল টু পার্ট ওয়ার্ক করা হয়। তাহলে এখানে অপশান ডি ইজ কারেক্ট, ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 60. হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাঙ্গেলস ক্যান বি সেট আউট ফর উইথ দ্য হেল্প অফ ফ্রেঞ্চ ক্রসটাপ। এখানে বলছে যে ফ্রেঞ্চ ক্রসটাপের দ্বারা আমরা কোন কোন অ্যাঙ্গেলকে সেট করতে পারি।
তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 45 ডিগ্রি অনলি, অপশান বি 90 ডিগ্রি অনলি, অপশান সি আইদার 45 ডিগ্রি অর 90 ডিগ্রি, অপশান ডি এনি অ্যাঙ্গেল। আচ্ছা, ক্রস টাফ আমরা কোথায় ইউজ করি? চেন সার্ভেইংয়ে কোনো একটা অফসেটের অ্যাঙ্গেলকে সেট করার জন্য ক্রস টাফ ইউজ করা হয়ে থাকে। ক্রস টাফ 3 প্রকার হয়। একটা হলো ওপেন ক্রস টাফ, সেকেন্ড হলো ফ্রেঞ্চ ক্রস টাফ, থার্ড হলো অ্যাডজাস্টেবল ক্রস টাফ। ওপেন ক্রস টাফে শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে সেট করা যায়। ফ্রেঞ্চ ক্রস টাফে 90 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি, এছাড়াও 135 ডিগ্রিও ফ্রেঞ্চ ক্রস টাফে সেট করা যায়। অ্যাডজাস্টেবল ক্রস টাফে যে কোনো অ্যাঙ্গেলকে অ্যাডজাস্টেবল ক্রস টাফে সেট করা যেতে পারে। তাহলে এখানে কি বলেছে? ফ্রেঞ্চ ক্রস টাফে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, আইদার 45 ডিগ্রি অর 90 ডিগ্রি। মানে 45 ডিগ্রিও সেট করা যায়, 90 ডিগ্রিও সেট করা যায়। যদি এখানে অ্যাডজাস্টেবল ক্রস টাফ বলতো তাহলে অপশন বি কারেক্ট হতো, আর যদি এখানে ওপেন ক্রস টাফ বলতো তাহলে অপশন বি কারেক্ট হতো। যেহেতু এখানে ফ্রেঞ্চ ক্রস টাফ বলেছে তাহলে অপশন সি ইজ কারেক্ট। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।